একটা ট্রেন দুর্ঘটনা দিয়ে শুরু হয় মুভির গল্প। একটু পরেই রূপ নেয় মার্ডার মিস্ট্রিতে। সেই মার্ডার মিস্ট্রি শেষ না হতেই চলে আসে রিভেঞ্জ। এইটাই হচ্ছে মালায়ালাম মুভি। আপনি যা ভাববেন ঠিক তার উল্টোটাই হবে। শুধু তাই নয়, ক্লাইম্যাক্স আপনাকে পুরোই অবাক করিয়ে দেবে। তাহলে কেন আর অপেক্ষা? চলুন শুরু করা যাক এই মুভির এক্সপ্লেনেশন। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। গল্পের শুরুতেই কম্বত রেল স্টেশন থেকে একজনকে ট্রেনে উঠতে দেখা যায়। ট্রেনে করেই লোকটি কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরেই ব্রেকিং নিউজের মাধ্যমে জানা যায় কৌমবদর থেকে ছেড়ে আসা পাল্লা ট্রেন ব্রিজ ভেঙে অ্যাক্সিডেন্টের কবলে পড়েছে। ব্রিজ থেকে 3টা বগি নদীতেও পড়েছে। অনলাইন নিউজ চ্যানেল পিওর ফ্যাপসির আশুইন জানায়, আজকে যে ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটল এতে 700 মানুষ ট্রামার মধ্য দিয়ে যাবে। আজকে তাদের সাথে যা ঘটেছে তা তারা কখনোই ভুলতে পারবে না। কিন্তু সরকার কি করছে? কোনো সঠিক তদন্ত কি করেছে? এরকম বিশ্বস্ত পাবলিক ট্রান্সপোর্ট কিভাবে ব্রিজ ভেঙে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে? আশিনের এই ঘটনার উপর ভয়েস দেওয়া শেষ হলে আসন তার সহকারীকে বলে, ভিডিও এডিটিং এর সময় অ্যাক্সিডেন্টের ছবিগুলো লাগিয়ে দিও। সহকারী বলে, এইসব অ্যাক্সিডেন্টের নিউজ আর কেউ খায় না। সেলিব্রিটিদের স্ক্যান্ডেল নিয়ে ভিডিও বানালে বেশি ভিউজ আসবে। রাজকুমার ফিনান্সিয়াল কোম্পানির ভিডিও তো প্রকাশ করছো না। আসন বলে, আমার চ্যানেল পিওর ফ্যাক্টস। সকল সত্য ঘটনা জানার পরে ফ্যাক্ট সহ তা প্রকাশ করি। সিন শিফট করে দেখানো হয় রাজকুমার ফিনান্সিয়াল কনসালটেন্সি কোম্পানির মালিক রাজকুমারকে। তার পিএস এসে তাকে বলে, কিরণ আমাদের অফিসের গুরুত্বপূর্ণ ডাটার হার্ড ড্রাইভ নিয়ে পালিয়েছে। এটা শুনে রাজকুমার দ্রুত কিরণকে খুঁজে বের করতে বলে। সিং রাজকুমারের অফিসে নিয়ে আসা হলে আভি নামে এক মেয়ে কিরণের কয়েকদিন ধরে মিসিং এর ব্যাপারটা নিয়ে চিন্তা করে। আভিকে কলিগ ঋতু চিন্তা করতে নিষেধ করে। এই পর্যায়ে দেখানো হয় কিরণ এবং আভির পরিচিতি। দুজনের কাকতালীয়ভাবেই পরিচয় হয়। দুজনই একই কোম্পানিতে চাকরি করার ফলশ্রুতিতে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। একসময় কিরণ আভিকে বিয়ের জন্য প্রপোজাল দিলে সেটা অ্যাকসেপ্টও করে আভি। এতে কিরণ সম্পর্কে এখন আভির ফিয়ন্সি। কিরণের এই নিখোঁজ নিয়ে চিন্তায় পড়ে অফিস শেষে ঋতুকে নিয়ে থানায় আসে আভি। থানা থেকে জানানো হয় খবর পেলে তাদেরকে জানানো হবে। তো সেদিন দুজন বাসায় আসলে ঋতুকে থানা থেকে জানানো হয় কিরণের ব্যাপারে। কিরণও ট্রেন দুর্ঘটনার ভিকটিম, আর সে মারা গিয়েছে। ঋতু এই খবরটা আভিকে জানালে আভি পুরোই ভেঙে পড়ে। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। কিরণের মৃত্যুর কথা শুনে আশ্রিনও অবাক হয়ে যায়, কারণ কিরণই তাকে রাজকুমারের কোম্পানিকে এক্সপোজ করার সব তথ্য দিয়ে যাচ্ছিল। আভি কিরণের লাশের খবর পেয়ে মর্গে গিয়ে লাশ দেখে। দৃশ্যটা এতই বীভৎস ছিল যে সে নিজেকে আর সামলে রাখতে পারে না। এরপর আভি কিরণের অন্তিম সৎকার সম্পন্ন করে। ওদিকে রাজকুমারের কাছে আসে এক গ্যাংস্টার, যে আসলে রাজকুমারেরই ঘনিষ্ঠ লোক। সে রাজকুমারকে জানায় কিরণ তো মৃত, কিন্তু তার কাছে থাকা হার্ড ড্রাইভটি হয়তো এখনো কিরণের ফিয়ান্সির কাছে আছে। রাজকুমার তখন আদেশ দেয়, যেভাবেই হোক ওই হার্ড ড্রাইভটা নিয়ে আসো। ওইটা কোনো মিডিয়ার কাছে গেলে আমি সহ এই কোম্পানি একদম শেষ হয়ে যাবে। অন্যদিকে আভি কিরণকে হারিয়ে যেন পুরোই ভেঙে পড়ে অফিসে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। তাই ঋতু আভিকে বলে, এভাবে আর কতদিন? আভি তখন ঋতুকে বলে, কিরণ আমাকে না বলে কোথাও যায় না। সে ট্রেনে কই যাচ্ছিল। এর মধ্যে তাদের দরজায় নক করে এসপি মুরগান। এসপি মুরগান রুমে ঢুকে আভিকে জিজ্ঞেস করল, কিরণ কি তোমাকে কোনো হার্ড ড্রাইভ দিয়ে গেছে? আভি উত্তর দেয়, না, এখানে কিরণ মাত্র দুবারই এসেছিল। হার্ড ড্রাইভ সম্পর্কে আমি কিছুই জানি না। তারা বারবার জানতে চাইলেই এসপি মুরগান বলে, ওই হার্ড ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কিরণ সেটা নিয়ে বের হয়েছিল। আপনাদের কাছে যদি কেউ হার্ড ড্রাইভের ব্যাপারে কথা বলতে আসে তাহলে এই নাম্বারে কল করবেন। এই কথা বলে এসপি তার কার্ড দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করে আশ্রিন।
সেও হার্ড ড্রাইভ সম্পর্কে জানতে চায়। আভি বিরক্ত স্বরে বলে, কিছুই জানি না এ ব্যাপারে। ঋতু তখন বলে, আভির এমনিতেই মন খারাপ, আর আপনারা সবাই ড্রাইভ ড্রাইভ করে মাথা খাচ্ছেন, দয়া করে এখন চলে যান। ঋতুর কথা শেষ হবার আগেই আশ্রিন তাকে থামিয়ে বলে, না হলে কি এসপি মুরগানকে ডাকবেন? তারপর আশ্রিন এসপির দেখানো ছবিগুলো তাদের সামনে তুলে ধরে জানায়, এসপি আগেও কিরণের সাথে দেখা করেছে, আর এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, ওকে মার্ডার করা হয়েছে। কিরণ যদি আপনাদের কিছু বলে গিয়ে থাকে দয়া করে জানান। ঋতু উত্তেজিত হয়ে জবাব দেয়, আপনি তো অ্যাক্সিডেন্টাল ডেথকে জোর করে মার্ডারে পরিণত করছেন। এই কথা বলে সে আশ্রিনকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু আশ্রিন পুরোপুরি চলে যায় না, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঋতু অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলে আশ্রিন ঢোকার আগেই রাজকুমারের এক গ্যাংস্টার সেখানে এসে পড়ে। গ্যাংস্টার আভিকে নির্দয়ভাবে মারতে মারতে বলে, হার্ড ড্রাইভটা কোথায়? বলে দে। ঘটনাটা জানালা দিয়ে সব দেখে আশ্রিন। একসময় গ্যাংস্টার পিস্তল একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। বের করে আভিকে মারার ভয় দেখায়। এসব কথা বলার সময় বাইরে থেকে আসুন কানে বলে। গ্যাংস্টার তখন চলে যায়, কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে বলে, 7 দিনের মধ্যে হার্ড ড্রাইভটা না পেলে তোমাকে মেরে ফেলা হবে। গ্যাংস্টার চলে যাওয়ার পরই আশুইন আবার আসে আভির কাছে। সে বলল, রাজকুমারের এই গ্যাংস্টার হার্ড ড্রাইভের পেছনে লেগেছে, অবশ্যই বড় কোনো ঘটনা আছে। তাছাড়া রাজকুমারের কোম্পানিতে মানি লন্ডারিং হয়, এসব কাজে বড় বড় গ্যাংস্টার আর পলিটিশিয়ান জড়িত। এগুলি কিরণই আমাকে বলেছিল, কিন্তু কিরণ এসপি মুরগানের সাথে কেন দেখা করেছিল সেটা বুঝতে পারছি না। ওই সময় আভি এসপি আর কিরণের ছবি আশুইনের কাছ থেকে দেখছিল। ঠিক তখন ঋতু ঘরে এসে আশুইনকে দেখে রেগে যায়, কোনো কথা না শুনে আবারও তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর আভি এসপির কাছে যায়। এসপি আভিকে সতর্ক করে বলে, কোনো কিছু জানলে আমার কাছে শেয়ার করো, না হলে বিপদ হবে। আভি শুনে কণ্ঠে ধোঁয়াশা নিয়ে বলে, আপনি কি কিরণের কাছেও এসব বলেছেন? এ বলে সে কিরণ আর এসপির ছবি দেখায়, ঋতু যেটা আশুইনের কাছ থেকে এনেছিল। ছবিটা দেখে এসপি জিজ্ঞেস করে, এটা কোথায় পেয়েছ? ঋতু উত্তর দেয়, অনলাইন সাংবাদিক আশুইন দিয়েছিল। আশুইনের কথা শুনে এসপি ব্যঙ্গ করে বলে, ওটা তো একটা ফ্রড, টাকা খেয়ে উল্টাপাল্টা নিউজ তৈরি করে, নিশ্চয়ই এসব আর কেউ শুনেছে। এরপর এসপি কিরণ ও তার কানেকশনের বিষয়ের কথা ব্যাখ্যা করতে থাকে। চাবি দেখে বুঝতে পারে না কিসের চাবি, তাই ব্যাংকের একজনকে দেখায়, কিন্তু তারাও বুঝতে পারে না। সেদিন রেস্টুরেন্টে দুজন খেতে আসলে আশ্বিনও সেই রেস্টুরেন্টে আসে। তা দেখে ঋতু বলে, উনি দেখি সবসময় আমাদেরকে ফলো করছে। আশুইন আবার তাদেরকে দেখে বাইরে বসে। সেখানে আভি এসে আগের দিনকার ঘটনার জন্য আশুইনকে সরি জানায়। সরি জানিয়ে গাড়ি নিয়ে যেতে থাকলে আশ্বিন লক্ষ্য করে গ্যাংস্টারটা আভিকে আবারও ফলো করছে। তাই আশ্বিন ও খাওয়া দাওয়া বাদ দিয়ে গিয়ে গাড়ি নিয়ে পিছু নেয়। অন্যদিকে গ্যাংস্টার একসময় ধরে ফেলে আভিকে। তারপর বেল্ট দিয়ে আভির গলা চেপে জিজ্ঞেস করে, পুলিশের কাছে কেন গিয়েছিলি? যেতে গিয়ে নিষেধ করেছিলাম না। হার্ড ড্রাইভের কি খবর? আভি তখন বলে, আমি পুলিশের কাছে গিয়েছিলাম যাতে আমার কাছে আর না আসে। কিরানের একটা লকারও পেয়েছি, কিন্তু সেখানে কিছুই ছিল না। এসব শুনে গ্যাংস্টার ছেড়ে দেয় আভিকে, কিন্তু বলে, ড্রাইভ পাওয়া মাত্রই আমাকে জানাবে। কিছুক্ষণ পর আশ্বিন আসে। আশ্বিন নিজের গাড়িতে করে তাদের ড্রাইভ করে নিয়ে যায়। এর মধ্যে ঋতুর বাড়ির সামনে আসলে ঋতু আভিকেও নামতে বলে, কিন্তু আভি তার বাড়িতেই একা থাকতে চায়। আসন বলে, এই বিপদে আপনার ঋতুর সাথেই থাকা ভালো, কিন্তু তারপরেও একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। আভি তার বাসাতেই থাকতে চায়, তাই আশ্বিন আভিকে বাসার দিকে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে আভি আশুনকে ওই ছবিটা দেখায়, কারণ ওই হার্ড ড্রাইভের পিছনে বড় কিছু লুকানো আছে। কিন্তু আশুইন সেটা নিতে চায় না, কারণ সে ঋতুকে দেখতে পারে না। পরে আশুইন আভির পরিবার সম্পর্কে জানতে চায়। আভি বলে, কেউ নেই, আমি একা। একবারে পরিবারের সবাই একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে।
পরবর্তী দিন আসন পরিচিত একজনের থেকে চাবির ব্যাপারে খবর নেয়। সেই চাবি নিয়ে সে আবার আভির কাছে আসে এবং বলে, এই চাবিতে থাকা নাম্বারগুলো আসলে পোস্টাল কোড। এগুলো ডিকোড করলে কোটিকজি রেলওয়ে স্টেশনের প্রাইভেট লকার পাওয়া যায়। আশুইন জানায়, হয়তো ওই লকারেই হার্ড ড্রাইভটা আছে। এই কথা শুনে আভি বলে, তাহলে চলুন, আমি ও আপনি মিলে যাচ্ছি। কিন্তু আশুইন এলোপাথারি সম্মতি দেয় না। সে জানায়, তোমার বান্ধবী ঋতু আমাকে মেনে নিতে পারবে না। আভি বলে, তাই ওকে না জানিয়েই যাব। আশুইন উত্তর দেয়, সামনে রাজকুমারের লোক এবং এসপি রয়েছে, তারা সব সময় ফলো করছে, তাই সামনে দিয়ে যাওয়া যাবে না, আর ফোনও রেখে যেতে হবে। আমরা পেছন দিক দিয়ে বের হব। দুজন পেছন দিয়ে বের হয়ে যাওয়ার পরেই ঋতু এসে পড়ে। তাকে দেখে আভি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ফলো করছো? ঋতু জানায়, ব্যাপারটা সেরকম নয়, সে শুধু আসনের গাড়ি দেখে এসেছে। এরপর ঋতু জানতে চায়, আশুইন আবার কেন এসেছে। আভি এবার বলে, আসুন ফ্রড নয়, সে চাবিটার ব্যাপারটা সমাধান করে দিয়েছে। চাবিটা কোটিকজি রেল স্টেশনের একটি প্রাইভেট লকারের। আমরা দুজন সেখানেই যাচ্ছি। এটা শুনে ঋতু বলল, আমিও যাব। ড্রাইভটা পেলে রাজকুমারের হাতে দিয়ে এই বিপদ থেকে সবাইকে মুক্ত করে দেব। আশুইন এটা শুনে জানালো, ব্যাপারটা এতটা সহজ নয়। ড্রাইভ রাজকুমারের হাতে গেলে এসপি পেছনে লেগে যাবে, আর এসপির হাতে গেলে রাজকুমার পিছু দিবে। তাই এই দুজনের নজর ফাঁকি দিতে আপনাদের সাহায্য করতে হবে। আসন এরপর ঋতুকে বোঝালো, আমরা কোটিকজি যাচ্ছি, সেটা কোনোভাবেই রাজকুমার আর এসপি যেন বুঝতে না পারে। তুমি আভির গাড়ি আর ফোন ব্যবহার করবে। এইসব কথা বলে আসন আভিকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে আভি আসনকে জিজ্ঞেস করে, তোমার পরিবারের মধ্যে কে কে আছে? আসন বলে, কেউ নেই, বাবাই বেঁচে আছেন, কিন্তু ওর সাথে আমার মিল নেই, তাই আমি একা থাকি। আসন আরো বলে, ড্রাইভটা পেলেই রাজকুমারকে দিয়ে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করে দেওয়া হবে। আভি জিজ্ঞেস করে, এসপি কে কিভাবে সামাল দেবে? আসন বলে, তুই বলবি যে তুই ড্রাইভ পেয়ে গেছিস। আভি বলে, ড্রাইভ পেলে একটা কপি করে রেখে দিও, তোরও তো লাগবে। এর মধ্যেই তারা কোটিকজি রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছে যায়। প্রাইভেট লকার খুললে সেখানে একটা ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ নিয়ে নির্জন জায়গায় এসে দুজনে খুলে দেখলে সেখানে কিছু ছবি আর টাকা ছাড়া কিছুই থাকে না, অর্থাৎ ড্রাইভটাও সেখানেই নেই। আভি ছবিগুলো দেখে বলে, কিছু ছবি কিরণের বাড়িতেও দেখেছি, একটাই কিরণের মার সঙ্গে কিরণের ছবি আছে। আভি বলে, কিরণের মা কয়েক মাস আগে মারা গিয়েছিলেন, হয়তো বাড়িতেই ড্রাইভটা আছে। তাই দুজনে কিরণের বাড়িতে যায়। ওখানে গিয়ে তারা দেখে কিরণের মা এখনো বেঁচে আছেন। এটা দেখে আভি অবাক হয়ে বলে, কিরণের মা বেঁচে আছেন, অথচ কিরণ কি কখনো তাকে মরে গিয়েছে বলেছিল? মায়ের সঙ্গে কথা বলে তারা জানতে পারে কিরণের মা কিরণের মৃত্যু সংক্রান্ত কিছু জানেনি না। মাও জানায়, কিরণ সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছে আর বাইরে কাজে ব্যস্ত ছিল। এসব শুনে আভি চমকে যায়, কারণ কিরণ তাকে এসব বিষয়ে কিছুই বলেনি। একসময় আভির চোখ দেয়ালের একটি ছবিতে যায়, যেখানে কিরণের নামের জায়গায় আমল লেখা। এটা দেখে আভি জিজ্ঞেস করে, কিরণের নাম কি আমল? এই নাম শোনার সাথে সাথেই কিরণের মা রেগে গিয়ে দুজনকে ঘর থেকে বের করে দেয়। বাইরে এসে আভি আশ্রিনকে বলে, কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না, ড্রাইভ সম্পর্কেও কিছু জানা গেল না। আশ্রিন তখন বলে, আজ আমরা হোটেলে থাকি, তারপর কাল আবার এখানে আসব। দুজন হোটেলের পাশাপাশি দুটি রুমে ওঠে। রাতে আভির রুম থেকে শব্দ শুনে আশুইন বাইরে বের হয় এবং আভির রুমে ঢুকতে যায়, কিন্তু দরজা বন্ধ পায়। কিছুক্ষণ পর আভি দরজা খুলে দেয়। ভিতরে ঢুকেই আশুইন দেখে রুমি, সেই গ্যাংস্টার লোকটি সেখানে আছে। গ্যাংস্টার আসনকে দেখে তার দিকে অস্ত্র তাক করে আক্রমণ করতে যায়, কিন্তু আভি জানায় যে আসন তাকে ড্রাইভ খুঁজতে সাহায্য করছে, লকারের খোঁজও সে দিয়েছে। এটা শুনে গ্যাংস্টার আসনকে ছেড়ে দেয় এবং আভিকে সতর্ক করে বলে, ড্রাইভ পেলেই যেন দিয়ে দেয়। গ্যাংস্টার চলে যায়। তারপর আভি আশুইনকে একটি কটেজের ছবি দেখিয়ে বলে, এই কটেজটা কি কিরণের খুব প্রিয় জায়গা ছিল। একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। হয়তো এখানেও ড্রাইভটা থাকতে পারে। তাই দুজন সেখানে চলে যায়। পৌঁছে দেখে চুলায় রান্না করা পাতিল রয়েছে, আর পাতিলটা গরম, মানে কেউ অল্পক্ষণ আগেই এখানে ছিল। আভি বাইরে তাকিয়ে দূরে কাউকে দেখতে পায়। এর কিছুক্ষণ পর বাইরে থেকে কেউ একজন পুরো কটেজে আগুন লাগিয়ে দেয়। যে আগুন লাগিয়েছে সে আর কেউ নয়, মৃত কিরণ। কিন্তু কিরণ আসলে মারা যায়নি। ভিতরে দুজনই পুরো আগুনের মধ্যে পড়ে যায়।
আভির শ্বাসকষ্ট হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। তাই আশুইন একটি বক্স ভেঙে সেখানে আভিকে তুলে আগুনের মধ্য থেকে বের করে, নিজেও লাফ দিয়ে বের হয়। এই সিনটিতে আভি এবং আশুইনকে এসপির রুমে নিয়ে আসা হয়। এসপির কাছে একজন রিপোর্ট করে ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটেছিল 11 তারিখে, কিন্তু কিরণ তো 8 তারিখে ট্রেনে উঠেছিল। 11 তারিখে ট্রেনে ওঠার কোনো সত্যতা নেই। এছাড়া কিরণের বডি হিসেবে যেটা ধরা হয়েছিল সেটিও ডিএনএ মিলে যায়নি। এসব শুনে এসপি বুঝতে পারে কিরণের মৃত্যু সাজানো হয়েছিল। অন্যদিকে আভিকে হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফিরে ঋতুও সেখানে আসে। ঋতু জিজ্ঞেস করে কিভাবে কি হলো। আশুইন জানায়, আমরা কটেজে থাকা অবস্থায় কেউ একজন আগুন ধরিয়ে দিয়েছিল। আমার ধারণা আগুনটা আর কেউ লাগায়নি, স্বয়ং কিরণই লাগিয়েছিল। এই কথা শুনে ঋতু এবং আভি চমকে যায়, কারণ তারা নিজেদের লাশ দেখেছে এবং নিজেরাই অন্তিম সৎকার করেছে। আশুইন বলে, লাশ 3 দিন ধরে পানিতে ছিল, তাই চেহারা খারাপ হয়ে গিয়েছিল। তোমরা তো ঠিকমতো চিনতে পারোনি। ঋতু বলে, তা তো ঠিক, কিন্তু কাপড় আর আইডেন্টিটি কোথা থেকে এসেছে? আশুইন জানায়, সবই সাজানো। সম্ভবত কিরণ নিজেই নিজের মৃত্যু সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিল। তবে কেন এমন করেছে সেটা এখনো বোঝা যায়নি। আশুইন যোগ করে, তবে আমি ঠিকই এটি বের করে ফেলব। এরপর আভিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তুমি কি কোনো কিছু গোপন করার চেষ্টা করছো? আভি প্রথমে কিছু বলতে চায়নি, কিন্তু পরে স্বীকার করে, হ্যাঁ, আমি কিছু লুকিয়েছি, কিন্তু কিরণের মৃত্যুর ব্যাপারে কিছু জানি না। শুধু জানি হার্ড ড্রাইভ এবং কিরণ ও এসপির মধ্যে প্ল্যানের ব্যাপার। এটি কিরণই আমাকে জানিয়েছিল। এই পর্যায়ে সেই সিনে পৌঁছানো হয় যেখানে কিরণ আভিকে ওই বিষয়টি জানিয়েছিল। আভি বলে, কোম্পানির ডাটার সঙ্গে $1 মিলিয়ন এসপি কিরণের সাথে ডিল করেছিল। বিনিময়ে আমাদেরকে আমেরিকা বা ইউরোপে পাঠানোর কথাও ছিল। কোম্পানি থেকে $1 মিলিয়ন চুরি করার ব্যাপার শুনে অবাক হবা। আভি বলে, অবাক হওয়ার কিছু নেই। রাজকুমার মনি লন্ডারিংই করে, ডাটা চুরি করাটা বরং কঠিন ছিল। সেসব সিন দেখানো হয়। কিরণ সব প্ল্যান আভিকে শেয়ার করে। কিরণের নির্দেশে আভির নামে একটি ব্যাংক লকার খোলা হয় যাতে টাকা রাখা যাবে। পাশাপাশি কোম্পানির ডাটা অপারেটর অনন্তুর কাছ থেকে সব ডাটা নিতে হবে এসপির হেফাজতে। আভি অনন্তুর সাথে এইসব বিষয়ে কথা বলে। অনন্ত প্রথমে রাজি নয়, কিন্তু আভি বলে, এখানে সরকার, এসপি ইনভলভ, আর তোমাকে 1 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তাছাড়া রাজকুমারের কোম্পানিটাও ইলিগ্যাল, একদিন সে ধরা খাওয়াই হবে। এসব শুনে অনন্ত রাজি হয়, কিন্তু ট্রান্সফার করতে অন্য কারো অ্যাকাউন্ট লাগবে, তাই আভি কিরণের অ্যাকাউন্টটি দেয়। এতে অনন্ত বুঝতে পারে কিরণও এই ঘটনার সঙ্গে জড়িত। তবু সেই ডাটা দিয়ে দেয়। টাকা পাওয়ার ব্যাপারে অনন্ত সময় চাইলে এর মধ্যেই কিরণ গায়েব হয়ে যায় এবং পরে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা বলে খবর আসে। এসব শুনে ঋতু প্রশ্ন করে, তাহলে তোমার লকার কেন খুলল? আভি বলে, কিরণ ড্রাইভটা লকারে রেখেছিল, কিন্তু সেই বিকেলে লকারের চাবিটা আমার থেকে নিয়েছিল কোনো এক ব্যক্তি। পরে আমি লকার চেক করলে সেখানে ফাঁকা পাই। এই কথা শুনে আসুন বলল, আমি 100% নিশ্চিত সে বেঁচে আছে। তোমার নামে লকার খুলে লকার থেকে ড্রাইভ সরিয়ে আবার তোমাকেই ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এজন্যই এসপি ও রাজকুমার তোমার পিছে পড়েছে। আমি ভুল না হলে কিরণ দেশ ছাড়ার পরিকল্পনা করছিল, তবে এটা একাই করা সম্ভব নয়, তার সঙ্গে অবশ্যই কেউ ছিল। আভি স্বীকার করে, হ্যাঁ, একজন আছে, তার বন্ধু। এই কথা শুনে আসন বলে, কিরণ দেশ থেকে পালিয়ে ডাটা তার বন্ধুর মাধ্যমে এসপির কাছে পাঠাবে। এতে এ রাজকুমার ধরা পড়বে। দারুণ প্ল্যান। কিরণ সবাইকে ভুলের ফাঁদে ফেলতেই নিজের মৃত্যুর প্রচারণা চালায়। ট্রেন দুর্ঘটনা তো বোনাস হিসেবে এসেছে। ঋতু তখন আভিকে বলে, ভালোবাসাটা আসলে প্ল্যানের অংশ ছিল। এসব শুনে আভি বেদনায় ভুগে। আশুইন তাকে সব চিন্তা বাদ দিতে বলে এবং কোথায় থাকবে তা নিয়ে ভাবতে বলে, কারণ রাজকুমারের গ্যাংস্টার রিয়াজ মোটেই নিরাপদ মানুষ নয়। আভি বলে, আমার এক বন্ধুর বাসা আছে, অপরিহার্যভাবে আপাতত ওটাই নিরাপদ জায়গা। এই পর্যায়ে কিরণের একটি সিন দেখানো হয়। কিরণ বন্ধু প্রকাশের বাড়িতে আসে। প্রকাশ প্রশ্ন করে, ড্রাইভটা সাথে নিয়ে এসেছো? কিরণ জানায়, হ্যাঁ। সিন শিফট হলে দেখা যায় ঋতুর সঙ্গে রিয়াজও হাজির। এই রিয়াজই রাজকুমারের ইনফরমার। সে সবকিছু জানিয়েই যাচ্ছিল, এমনকি কিরণ বেঁচে আছে সেটাও রিয়াজ জানায়।
রিয়াজ এখনো আভির সঙ্গে থেকে হার্ড ড্রাইভের খোঁজ করতে ঋতুকে নির্দেশ দেয়। এর মধ্যেই আসন আভি ও ঋতুকে নিরাপদ স্থানে নিয়ে আসে। কিন্তু সেই সাইটটাই কোথায়? ঋতু তো তার সঙ্গেই আছে। ঋতু আবার জিজ্ঞেস করে, আমরা এখানে কতদিন এভাবে থাকবো? আসন উত্তর দেয়, যতদিন থাকা যায়। কিন্তু আমাদের আগে খুঁজে বের করতে হবে কিরণকে। তখন কিরণ প্রকাশের সঙ্গে ঘুরতে ফিরতে দেখা যায়। সে প্রকাশকে বলে, আমার বাইরে নিয়ে যাওয়ার কি হলো? প্রকাশ জানায়, হয়ে যাবে। আর রাজকুমারকে বিদায় দিয়ে আমি কোম্পানির চেয়ারে বসবো। সেই সময়ে একজন ব্যক্তি ড্রাইভ নিয়ে আসে এবং বলে, এখানকার সব ডাটা এনক্রিপ্টেড। কিরণ বুঝতে পারে এটা অনন্তর কাজ। অনন্তর ব্যাপারে প্রকাশ বলে, তাকে তো তোমার 1 কোটি টাকা দেওয়ার কথা ছিল, তাহলে এত লোভ কেন? কিরণ বলে, আমি দেখছি ব্যাপারটা। এর মধ্যেই এসপি আভির লোকেশন পেয়ে যায়। অন্যদিকে প্রকাশের পাশে থাকা গুন্ডারা অনন্তকে ধরতে চায়। অনন্ত বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়। আবার গুন্ডারা এই পালানোর ব্যাপার প্রকাশকে জানালে প্রকাশ অনন্তকে ফোন করে। অনন্ত ফোন রিসিভ করলে প্রকাশ বলে, আমি আভির বন্ধু বলছি। অনন্ত বুঝতে পারে গোলমাল আছে, তাই ফোন কেটে দেয়। অন্যদিকে আশুইন আভি ও ঋতুকে বলে, আমরা ড্রাইভ হ্যাক করে কিরণের কাছে যেতে পারি। এর আগে অবশ্য যেতে হবে অনন্তর কাছে। এরই মধ্যে রাজকুমার আবার জানতে পারে তার অবজেকশন কোম্পানি এবং প্রকাশ এসবের পেছনে রয়েছে। সে এডিআর এসপিকে লাগিয়ে দিয়েছে কোম্পানি হ্যান্ডেল করার জন্য। রাজকুমার বলে, এবার আমি নিজে দেখছি। অন্যদিকে আশুইন সবাইকে নিয়ে অনন্তর কাছে যেতে থাকে, কিন্তু পুলিশ তাদের আটকিয়ে নিয়ে আসে এবং এসপির কাছে হাজির করে। এসপি আভিকে জিজ্ঞেস করে, ফোন বন্ধ রাখার কারণ কি? আভি বলে, রাজকুমারের লোক পিছু লেগেছে। এসপি আশুইনকেও দেখে বলে, এও দেখো সাথে আছে। আভি বলে, যেরকম আপনি ড্রাইভের পেছনে আছেন ঠিক তেমনই সে আছে। নিউজ করার জন্য আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এসপি এইসব প্রসঙ্গ বাদ দিয়ে কিরণের ব্যাপারে আসে। কিরণ 11 তারিখে ট্রেনে যাত্রা শুরু করেছিল, আর ঠিক ওই 11 তারিখে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এইসব প্রসঙ্গ নিয়ে এসপি আভিকে জিজ্ঞেস করে, আপনি সেদিন কোথায় ছিলেন? আভি জানায়, সারাদিন কাজেই ছিলাম, তারপর সন্ধ্যায় ঋতুদের বাড়িতে এসেছিলাম। ঋতুও তা স্বীকার করে। এসপি তখন আভির গাড়ির 2টি ফুটেজ দেখায়। একটি সন্ধ্যা 7টায় ঋতুদের বাড়ির সামনে, আর অন্যটি রাত 3টায় ট্রেন দুর্ঘটনার আশেপাশে। এসব দেখে এসপি জিজ্ঞেস করে, গাড়িটা কে চালাচ্ছিল? আভি বলে, এসব ঋতু কিছু জানে না। সে তখন সব খুলে বলে, কিরণের অনন্তকে 1 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও সেটা না দিলে সন্দেহজনক মনে হবে, তাই কিরণকে পর্যবেক্ষণ করে ফলো করেছিলাম। কিরণ হঠাৎ 11 তারিখে আমাকে ফোন দিয়ে দেখা করতে বলল, আমি যাই। তারপর সেই দিনের ঘটনা শুরু হয়। আভি কিরণের কাছে গেলে কিরণ গাড়ি চালাতে চালাতে বলে, এসপি দেখা করতে বলেছে। কিন্তু কিরণ থানা ছাড়া অন্য কোন জায়গায় নিয়ে যেতে থাকলে আভি জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছ? কিরণ জানায়, ট্রেন দুর্ঘটনার জায়গায় এসপি আছে, সেখানেই যেতে বলেছে। কিছুক্ষণ পর এসপিও ফোন করে কিরণ বলে, আপনার লোকেশন অনুযায়ী যাচ্ছি। কিরণ এরপর নদীর পাড়ে এসে গাড়ি থামায়। তারপর নেমে আভিকে মারার প্রস্তুতি নেয়, কিন্তু আভি লুকিং গ্লাস দিয়ে সেটা দেখে এবং গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। কিরণ আভিকে না পেয়ে চারপাশ খুঁজতে থাকে। একসময় আভি কিরণকে দেখে এবং একটি লাঠিতে মাথায় আঘাত করে। কিরণ মাটিতে লুটিয়ে পড়ে। আভি শ্বাস পরীক্ষা করলে দেখেন শ্বাস নেই। ভয় পেয়ে আভি কিরণের দেহটি নদীতে ফেলে দেয়, যাতে এটাকে ট্রেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। এই ঘটনা শুনে আশুইন, ঋতু ও এসপি সবাই অবাক হয়। এসপি জানায়, কিরণ মারা যায়নি, সে বেঁচে থাকতে পারে। কিরণের নামে পাওয়া ডেড বডির সঙ্গে ঘরে পাওয়া একটি চুল দিয়ে ডিএনএ টেস্ট করলে সেটা ম্যাচ করেনি। আভি তখন বলে, নিজেকে বাঁচানোর জন্যই এসব করেছি। এসপি তখন বলে, তোমাদের দুজনকে ছাড়া যেতে পারে, কিন্তু ঋতুকে ছাড়ব না। সে রাজকুমারের ইনফরমার, এক ধরনের ডাবল এজেন্ট। ফোন কলও ফাঁস করে দেয়। ঋতু জবাব দেয়, আমাকে রাজকুমারের ভয়ে এসব করতে বাধ্য করা হয়েছিল। অনেক গোপন তথ্য বের হয়ে আসায় আশুইন বলে, আমার আর দরকার নেই,
আমি এখন চলে যাচ্ছি। এসপি বলে, দরকার আছে, আপনি নিউজ প্রচার করবেন এবং এদেরকে হেল্প করবেন। ঋতু কাউকে ছাড়বেন না। সাথে সব তথ্য রাজকুমারকেও জানাতে হবে, যাতে আভি কোনো বিপদে না পড়ে। এরপর এসপি রুম থেকে বের হয়। আভি ও ঋতু দুজন একে অপরকে সরি বলে। আশুইন তাদের গাড়িতে তুলে বলে আর কোনো কিছু তার কাছে গোপন রাখবে না। এরপর তারা থানা থেকে চলে যায়। একজন পুলিশ রাজকুমারকে ফোন করে এবং জানায় তারা কোথায় এসেছিল। রাজকুমার তখন ঋতুকে ফোন করে। আসন ঋতুর ফোন লাউডে রাখে, যাতে সব শোনা যায়। রাজকুমার জিজ্ঞেস করে তারা এসপির রুমে কেন এসেছিল। ঋতু ভুংভাং বুঝিয়ে দেয়। রাজকুমার আসনকে নির্দেশ দেয় ভালোমতো সব দেখভাল করতে। ঋতু জানায় ঠিক আছে। আভি আবার বলে কেউ একজন 100 টাকা যে মেসেজ পাঠাচ্ছে। আসন সেই টেক্সটগুলো দেখে বুঝতে পারে আসলে অনন্তই এমন টেক্সট পাঠাচ্ছে। আভি তাই অনন্তকে ফোন করে এবং দেখা করার লোকেশন জানতে চায়। এর মধ্যে প্রকাশের গুন্ডারা অনন্তর খোঁজ পেয়ে যায়। রিয়াজের একজন আবার তাদের ফলো করে লাইভ আপডেট দেয় রিয়াজকে। সবশেষে আভি সহ সবাই অনন্তর কাছে চলে আসে। অনন্ত আশুইনকে চিনতে পারে না। আভি বলে উনি হচ্ছেন অনলাইনের নিউজ সাংবাদিক। অনন্ত এরপর সবাইকে জানায় আমাকে কেউ একজন খুঁজতে এসেছিল। কেউ একজন আমাকে ফোন করে 1 কোটি টাকা দিতে চেয়েছিল। আশুইন বলে রাজকুমার তোমার পিছু আসবে না, কারণ সে এখনো জানে না তুমি এতে জড়িত হয়েছ। তাই অনন্তর কাছ থেকে ওই নাম্বারটা নিয়ে ট্রুকলার চেক করলে দেখা যায় নামটা হচ্ছে পিকে। আভি তখন বলে এটা তো কিরণের বন্ধু প্রকাশ, মানে কিরণ আর প্রকাশ মিলেই প্ল্যান করেছে। অনন্ত বুঝে যায় কেন প্রকাশের লোক তাকে খুঁজতে এসেছিল। অনন্ত বলেন তিনি হার্ড ড্রাইভটা দিয়েছেন ঠিকই, কিন্তু ডাটা এনক্রিপ্টেড ছিল। সেই এনক্রিপ্ট রিমুভ করার জন্য একটি কি প্যান ড্রাইভে রাখা ছিল তার কাছে। সেই কি ছাড়াই ড্রাইভ খুলবে না। অনন্ত জানিয়েছে তিনি এটা ব্যাকআপ হিসেবে ভেবে রেখেছিলেন, কিরণ যাতে টাকা নিয়ে পালিয়ে না যায়, তাই অনন্ত এই ব্যবস্থা করেছিল। এসব শুনে আশুইন বলে তাহলে এখনো ড্রাইভ ওপেন হয়নি, আমরা কিরণকে পেলে ড্রাইভটাই পেয়ে যাব। অনন্ত বলে সে আর এইসবের মধ্যে নেই, তাই চলে যেতে চায়। কিন্তু তখনই প্রকাশের গুন্ডারা এসে পড়ে। আশুইন ও আভি অনন্তকে বাঁচাতে এগিয়ে যায়। কিছুক্ষণ পর রিয়াজও পিস্তল নিয়ে হাজির হয়, যা বাইরে থেকে ঋতু দেখে। চারিদিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রকাশের গুন্ডারা অনন্তকে ধরে ফেলে। আশুইন তাদের থেকে অনন্তকে মুক্ত করতে গিয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজ গুলি চালায়। এক গুলি অনন্তর শরীরে লাগে। ঋতু সেই সময় গাড়ি নিয়ে সবাইকে তুলে নিয়ে চলে যায়। আশুইন আভিকে বলে অনন্তর শরীরে গুলি লেগেছে, তাই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করা যাবে না, এসপির কাছে ফোন করো। আভি ফোন দিয়ে এসপিকে জানায়। অনন্তকে সব এসপির রেফারেন্সে হাসপাতালে নিয়ে আসা হয়। এসপিও চলে আসে। আশুইন জানায় ড্রাইভ এখনো ওপেন হয়নি, এটি এখনো প্রকাশের কাছে রয়েছে এবং তারা এটাকে এখনো ওপেন করতে পারেনি। অন্যদিকে রিয়াজ রাজকুমারকে বলে অনন্তর পেছনে প্রকাশের লোকজনই আছে। অনন্ত গুলিও খেয়েছে, কিন্তু সে তাদের সঙ্গে কেন ছিল তা জানতে রাজকুমার ঋতুকে ফোন করে। ঋতু প্রথমে ফোন ধরে না। অন্যদিকে প্রকাশ তার লোকদের উপর রেগে যায়, কারণ তারা অনন্তকে ধরে না নিয়ে এসে গুলি করেছে। প্রকাশ কিরণের উপরও রাগ দেখায়, যদি কিরণ 1 কোটি দিয়ে দিত আজকের দিনটা দেখতে হতো না। ঋতু ফোন ধরেনি বলে রাজকুমার মনে করে ঋতু বিশ্বাসঘাতকতা করেছে। কিছুক্ষণ পর ঋতু রাজকুমারকে ফোন দেন এবং জানায় এসপি ছিল বলে ধরিনি, আমি এখন হসপিটালে আছি, এখানে অনন্ত রয়েছে। অনন্তর কাছ থেকে কেউ একজন ডাটা নিতে চেয়েছিল। সেই সময় গুলি চালানো হয়, কিন্তু ডাটা নিতে পারেনি। এসব শুনে রাজকুমার ঋতুকে ধন্যবাদ জানায়। কোম্পানিটি নিজের হাতে নেওয়ার জন্য প্রকাশের পেছনে থাকা সব পরিকল্পনা এখন পুরোপুরি পরিষ্কার হয়ে যায় রাজকুমারের কাছে। তাই রিয়াজকে বলে এই প্রকাশকে থামাতে হবে। ওইদিকে 3 জন হসপিটাল থেকে বের হলে আভি তাদেরকে পেনড্রাইভ দেখিয়ে জানায় এটা অনন্ত আমাকে দিয়েছিল। ঋতু তখন প্রশ্ন করে এসপি স্যারকে এটা কেন জানানো হলো না। আশুইন বলে
না জানানোই ভালো হয়েছে। এসপি এটার জন্যই আমাদের এত কদর করছে। আমাদেরকেও সেফ থাকতে হবে। রাজকুমার এবং প্রকাশ দুজনেই অনন্তর পেছনে কিছু করতে চাইবে। আভি প্ল্যান অনুযায়ী প্রকাশকে পেনড্রাইভ পাঠায় এবং লেখে, এইটা পেতে চাইলে ডিল করতে হবে। প্রকাশ টেক্সটটা পেয়ে অবাক হয়। প্রকাশ ভিডিও কল দেয়। আভিও ভিডিও কলে যুক্ত হয়। প্রকাশ আগে জিজ্ঞেস করে, আমার এই নাম্বারটা কোথায় পেলে? আভি জানায়, তুমি না আমার বন্ধু সেজে অনন্তকে ফোন করেছিলে। ভুল বুঝে প্রকাশ ডিলের ব্যাপার জানতে চায়। আভি বলে, $1 কোটি দিতে হবে, সাথে কিরণকেও। কিরণের কথা শুনে প্রকাশ বলে, মৃত মানুষকে কিভাবে দেব? আভি তখন ফোন কেটে দেয়। কিরণ প্রকাশকে বলে, প্যানিক হবেন না, আভি আবার ফোন করবে। কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, আভি ফোন করে না। এরপর প্রকাশ অন্য কারো ফোন থেকে আভিকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। রেগে গিয়ে কিরণ প্রকাশকে বলে, তুমি আর কোনো পরামর্শ দেবে না, না হলে আমি দেশ থেকে পালিয়ে যাব। কিন্তু তোমার কি হবে ভাবো। কিছুক্ষণ পর আভি ফোন করলে দেখে প্রকাশ অনেকবার ফোন এবং টেক্সট করেছে। আভি আবার টেক্সট পাঠায়। প্রকাশ একটি লোকেশন পাঠায়। সেই লোকেশনের ভিত্তিতে আভি এবং আশুইন রেস্টুরেন্টে যায়। আশুইন আভিকে ভিতরে পাঠিয়ে বাইরে থেকে নজর রাখে। একসময় প্রকাশ ছদ্মবেশে এসে আভির টেবিলে বসে। আভি প্রশ্ন করে, টাকা আর কিরণ কোথায়? প্রকাশ ল্যাপটপ বের করে বলে, আগে কি চেক? এরপর কিরণ টাকা নিয়ে আসে। চেক শেষ হওয়ার পর কিরণ বোরখা পরে আভির সামনে হাজির হয়। আভি আগে টাকাগুলো বুঝিয়ে নেয়। টাকা বুঝিয়ে নেওয়ার পর আভি প্রকাশের কাছ থেকে ব্যাগ ড্রাইভও নেয়। ব্যাগ ড্রাইভ নেওয়ার পর প্রকাশ চলে যেতে থাকে। এদিকে কিরণ টেবিলের নিচ থেকে পিস্তল ধরে বলে, আমাকে আবার কেন? আভি জানায়, গুড বাই জানাতে। ঠিক তখনই কেউ প্রকাশকে গুলি করে। ড্রাইভ, পেন ড্রাইভ এবং ল্যাপটপের পুরো ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়। ভেতরে শুরু হয় দুই পক্ষের গোলাগুলি। আভি সেই গোলাগুলির মধ্যে থেকে পালানোর চেষ্টা করে। আভি পালাতে থাকলে আশুইনও খুঁজতে থাকে। গোলাগুলির মধ্য থেকে কিরণও বের হয়। রাজকুমারের একজন লোক হার্ড ড্রাইভ নিয়ে পালাতে চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে। এটি রিয়াজ দূর থেকে দেখে। এর মধ্যেই কিরণ এবং আভির দেখা হয়। আভি কিরণের সঙ্গে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করে, ওইটা কার লাশ ছিল? কিরণ জানায়, আমাকে মেরেছে, তাই তাকেই মেরে ফেলতে হয়েছিল। একজন নৌকার মাঝি। এটি শুনে আভি কিরণের পিস্তল নিয়ে মারতে চাইলে কিরণ বলে, ফাঁকা পিস্তলে আর কিভাবে মারবে? আভি গুলি চালায়, কিন্তু দেখে সত্যি ফাঁকা। কিরণ এবার আভিকে মারতে এগোলে রিয়াজ কিরণকে মেরে ফেলে। রিয়াজ তারপর আভিকে বলে, পুলিশের সঙ্গে কি তুমি হাত মিলিয়েছ? এই কথায় মারতে গেলে আসিন বদলে এসে রিয়াজকে আঘাত করে। রিয়াজ এক পর্যায়ে দুজনকেই বন্দি বানিয়ে গুলি চালাতে গেলে পুলিশ রিয়াজকে লক্ষ্য করে গুলি চালায়। রিয়াজ আহত একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। হয় এবং ধরা পড়ে। এরপর সিন শিফট করে এবং সবাইকে এসপির অফিসে নিয়ে যাওয়া হয়। এসপি দুজনকেই ডাকে এবং জানায় রাজকুমার পালিয়ে গেছে। তবে কেসটা কিভাবে সলভ করবে এবং এই কাহিনী নিয়ে কিভাবে ভিডিও বানাবে এসব জানতে চায় তিনি আশুইনের থেকে। আশুইন জবাব দেয়, আমি প্রকৃত ফ্যাক্ট দেখাই, শো অফ করি না। এসপি বলে, আজ আমি সবচেয়ে বড় ফ্যাক্টই জানাবো। তোমরা কি প্রস্তুত? এই কথা শুনে সবাই অবাক হয়। এসপি জানান, আভির আসল নাম অঞ্জলি। শুনে আশুইন আরো অবাক হয়। আভি চুপ করে থাকে। এসপি বিস্তারিত বলতেই শুরু করেন। অঞ্জলি ও তার পরিবার কাতারে থাকত। অঞ্জলির একটি বোন পূর্ণিমা ছিল এবং তাদের বাবা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। একদিন মারা যান বাবা। দুই বোন ধীরে ধীরে সেই শোকে কেটে উঠছিল। তারপরে পূর্ণিমাকে দুই ছেলেই ধর্ষণ করে। 4 দিন হাসপাতালে থাকার পর পূর্ণিমা শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়া সত্ত্বেও ট্রমা থেকে বের হতে পারেনি এবং 6 মাসের মাথায় সে আত্মহত্যা করে। এ বলায় অঞ্জলির মা কেরালায় ফিরে যায়। কিন্তু পূর্ণিমার কষ্টে মা মারা যায়। অঞ্জলি ঠিক করে সে বোনের সঙ্গে হওয়া অন্যায় ভুলবে না, এর প্রতিশোধ নেবে। সে দুইজনকে খুঁজতে শুরু করে এবং এক পর্যায়ে কিরণকে পায়।
কিরণকে পেয়ে অঞ্জলি তার অফিসে নিয়ে আসে এবং নিজে সেখানে চাকরি নেয়। এসপি বলেন, ট্রেন অ্যাক্সিডেন্টের দিনের সেই লোকেশনে আভির গাড়ি দেখে সন্দেহ হয়, তাই বিস্তারিত খোঁজ শুরু করেছিলাম। এরপর এসপি অঞ্জলিকে অর্থাৎ আভিকে সে রাতে যা ঘটেছিল তা বলতে বলেন। আভিও এগিয়ে বলে, কিরণকে পাওয়ার পর আমি তার আরেক বন্ধুজনকেও পাই, তাতে আমরা প্ল্যান করি কিরণকে শেষ করা হবে। সেই দিন কিরণ আমার কাছে কোনো সারপ্রাইজ নিয়ে আসে। আমি তাকে হার্ড ড্রাগের সিরিঞ্জ ইনজেক্ট করে দেয়া এবং পরে লাশের ব্যবস্থার কথা ভাবি। পরে খবর পাই ট্রেন দুর্ঘটনা হয়েছিল। আমি নিজে গাড়ি চালিয়ে নদীর তীরে গিয়ে কিরণকে ফেলে দিই। মূলত এটি ছিল আমার বোনের প্রতিশোধ, এটাই আমি করেছি। এসপি ফ্যাক্টটা জানানোর পর বললেন, আমরা ভেবেছিলাম আভি নিজে ভুক্তভোগী, তবে সে আসলে ভুক্তভোগী হিসেবে খেলা করছিল, নিজের ছদ্মবেশে মিশন চালিয়েছিল। এসপি আশুইনকে জিজ্ঞেস করেন, তুমি এই কাহিনী নিয়ে কি ধরনের ভিডিও বানাবে? আশুইন বলে, আর কোনো নাটকীয় ভিডিও বানাবো না। এই কথা বলে সে চলে যায়। এসপি আভিকে বলে, আইনের চোখে তুমি অপরাধী, কিন্তু তুমি পুলিশকে সাহায্য করেছো এবং যা করেছো তা তোমার বোনের প্রতি ভালোবাসার কারণে, তাই আমি তোমাকে ছাড়ছি। আভি নিচে এসে অপেক্ষা করতেই আশুইন গাড়ি নিয়ে এসে আভিকে বললেন, ওঠো। আভি গাড়িতে উঠে প্রতিজ্ঞা করলো আর কোনো সারপ্রাইজ দেবে না। এরই মধ্যে পুলিশ রাজকুমারকে গ্রেপ্তার করে এবং এক পুলিশ এসপিকে খবর দিয়ে একটি কাগজ দেখায়, সেটি আসলে একটি পাসপোর্ট। পাসপোর্টটি ছিল আসনের নামে। আশিনও কাতারে থাকত, আর এই আসনই অন্য কার্পিড, প্রকাশ নয়। তখন দেখানো হয় আশুইনের কার্যক্রম, মূলত কিরণকে সঙ্গে নিয়ে রাজকুমারের কোম্পানিকে এক্সপোজ করার বিনিময়ে $1 মিলিয়ন পাওয়ার প্ল্যান তার নিজের। সত্যটা প্রকাশ পাওয়ার পর আভি আশুইনের সঙ্গে দেখা করে। আশুইন আভিকে ড্রিঙ্কস বানাতে নিয়ে যায় এবং ওই সময় একটি মেডিসিনও বের করে। ঠিক তখনই এসপি ফোন করে আভিকে পুরো ব্যাপারটি জানায় এবং আশুইনের থেকে দূরে থাকতে বলে। আভি পালাতে চেষ্টা করে, কিন্তু আশুইন তাকে ধরে ফেলে। তারপর আশুইন বলে, সব জেনে গিয়েছো। আমি কখনোই মারতে চাইনি, শুধু টাকা চাইছি। এখন তুমি টাকা কোথায় রেখেছো বলো? আভি বারবার জানায় সে জানে না। এতে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। লড়াই শেষে আভি জানায়, টাকাগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। এরপর বুদ্ধি ব্যবহার করে আভি আশুইনের গলায় দড়ি বেঁধে তাকে হত্যা করে। এই মুহূর্তে রিভেঞ্জের গল্পও শেষ হয়। এভাবেই দেখা যায় আভি শুধুমাত্র তার বোনের প্রতি হওয়া অন্যায়, রেপ এবং মৃত্যুর প্রতিশোধ নিয়ে পুরো পরিকল্পনা সাজিয়েছিল। শুধু প্ল্যানই নয়, রিভেঞ্জ নেওয়ার জন্য বছরগুলোর অপেক্ষাও ছিল। শেষমেশ সে রিভেঞ্জ নিয়েই শান্তি পায়। যদিও আশুইনও পরিকল্পনায় অংশগ্রহণ করেছিল, কিন্তু পাপের ফল ভোগ করতে হয়, এটা সে নিজেই অনুভব করে। তো আপনাদের মুভিটি কেমন লেগেছে তা শেয়ার করতে